মাইক্রোওয়েভ সার্কিট জিনিসটা কিন্তু বেশ জটিল তাই না? মানে এর ভেতরে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এত খেলা চলে সেটা খালি চোখে তো আর দেখা যায় না। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই জটিল ব্যাপারটাকে একদম সহজ করে বুঝি। একটা সিগন্যালের যাত্রাপথের গল্প বলতে বলতে আমরা এই গোলকধাঁধা থেকে বেরোনোর রাস্তাটা খুঁজে নেব। ঠিক তাই, একবার ভাবুন তো, অফিস টাইমে কলকাতার রাস্তায় হাজার হাজার গাড়ি চলছে। এই পুরো পরিস্থিতিটা বোঝার জন্য আমরা নিশ্চয়ই প্রত্যেকটা গাড়িকে আলাদা করে দেখি না। আমরা দেখি যে মোটের ওপর ট্রাফিকের ফ্লো কেমন, কোথায় জ্যাম লেগেছে। মাইক্রোওয়েভ সার্কিটের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। প্রতিটি ফিল্ড লাইনকে ট্র্যাক করা প্রায় অসম্ভব, তাই আমাদের একটা স্মার্ট উপায় দরকার। এই হলো আমাদের আজকের যাত্রার ম্যাপ। আমরা প্রথমে মাইক্রোওয়েভ ট্রাফিক কন্ট্রোলের আইডিয়াটা বুঝব, তারপর দেখব পুরনো পদ্ধতিতে কি কি সমস্যা ছিল, আর শেষে গিয়ে পৌঁছাব এস প্যারামিটারের মতো একটা স্মার্ট সমাধানে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম স্টপ মাইক্রোওয়েভ ট্রাফিক কন্ট্রোল। ঠিক যেমন শহরের ট্রাফিককে কিছু নিয়ম দিয়ে বোঝা হয়, তেমনি মাইক্রোওয়েভ সার্কিটের এনার্জি ফ্লোকে বোঝার জন্য আমাদেরও কিছু সহজ সরল সংখ্যা বা মেট্রিক্স দরকার। দেখুন, বাম দিকে যেটা আছে মানে ফিল্ড অ্যানালিসিস, সেটা হলো প্রত্যেকটা গাড়ির হিসেব রাখার মতো অসম্ভব জটিল একটা ব্যাপার। আর ডান দিকে সার্কিট অ্যানালিসিস, এটা হলো শুধু ঢোকা আর বেরোনোর রাস্তায় নজর রাখা। বোঝাই যাচ্ছে আমাদের কাজের জন্য দ্বিতীয় পদ্ধতিটাই অনেক বেশি কাজের আর সোজা। তো এই যে সার্কিট অ্যানালিসিস দিয়ে ব্যাপারটা সহজ করার কথা বলছি, তার প্রথম ধাপটাই হলো এই জটিল ফিল্ডগুলোকে আমাদের চেনা জানা ভাষায় নিয়ে আসা। আর তার জন্য আমরা সাহায্য নেব ভোল্টেজ আর কারেন্টের, তবে একটু অন্যভাবে। এখানে আসল কৌশলটা হলো ইকুইভ্যালেন্ট বা সমতুল্য ভোল্টেজ আর কারেন্ট। যেহেতু একটা হলো ওয়েভ গাইডের ভেতরে সাধারণ ভোল্টেজ বা কারেন্ট মাপা যায় না, তাই আমরা দুটো কাল্পনিক রাশি ধরে নিই যা ওই তরঙ্গের মোট শক্তিকে রিপ্রেজেন্ট করে। এটা কিন্তু একটা দারুণ আইডিয়া, কারণ এর ফলে আমরা জটিল ফিল্ড থিওরির বদলে আমাদের খুব পরিচিত সার্কিট থিওরির সহজ ভাষায় কথা বলতে পারি। এখন প্রশ্ন হলো, এই ইকুইভ্যালেন্ট ভোল্টেজ আর কারেন্ট ব্যবহার করে আমরা কোনো সার্কিটকে মাপার জন্য একটা প্র্যাকটিক্যাল টুল তৈরি করতে পারি কিভাবে? মাইক্রোওয়েভ ডিভাইস, যেমন ধরুন একটা ফিল্টার বা অ্যাম্প্লিফায়ার, এদের চরিত্র মাপাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আর এখানে জেড প্যারামিটারের মতো পুরনো পদ্ধতিগুলো একেবারে ফেল করে যায়। চলুন দেখি কেন। এই প্রশ্নটাই আসল। একটা সিগন্যাল যখন কোনো ডিভাইসের মধ্যে দিয়ে যায়, তখন আমাদের ঠিক কী জানতে হবে? আমাদের জানতে হবে সিগন্যালের কতটা অংশ রিফ্লেক্ট হয়ে ফিরে এলো আর কতটা অংশ ওটাকে পেরিয়ে চলে গেল। এই সমস্যার সমাধানের জন্যই নেটওয়ার্ক প্যারামিটারের জন্ম। পুরনো জেড প্যারামিটার পদ্ধতিটা ছিল অনেকটা হাইওয়ের পুরনো দিনের টোল বুথের মতো। মানে একটা রাস্তার ট্রাফিক মাপতে হলে বাকি সব রাস্তা বন্ধ করে দিতে হবে। টেকনিক্যালি বললে এর জন্য সার্কিটের বিভিন্ন পোর্টকে হয় শর্ট সার্কিট নয়তো ওপেন সার্কিট করতে হয়, যা সিগন্যালের স্বাভাবিক চলাচলকে আটকে দেয়। আসল সমস্যাটা অন্য জায়গায়। হাই ফ্রিকোয়েন্সিতে এই রোড ব্লক মানে পারফেক্ট শর্ট সার্কিট বা ওপেন সার্কিট তৈরি করাটাই প্রায় অসম্ভব। আর যদিও বা কোনোভাবে করা যায়, তাহলে অ্যাম্প্লিফায়ারের মতো অ্যাক্টিভ ডিভাইসগুলো হয় আনস্টেবল হয়ে যায়, না হলে খারাপই হয়ে যেতে পারে। তাহলে উপায়টা কি? সিগন্যালের প্রবাহকে না আটকে মাইক্রোওয়েভ সার্কিট মাপার কি কোনো ভালো রাস্তা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আর সেই স্মার্ট আধুনিক সমাধানটাই হলো এস প্যারামিটার। এটা এমন একটা পদ্ধতি যা সিগন্যালের প্রবাহকে না আটকেই কাজ করে। পুরনো পদ্ধতির সমস্ত সমস্যার এটা একটা দারুণ সমাধান। এস প্যারামিটার টোল বুথের মতো রাস্তা বন্ধ করে না, বরং এটা একটা সিসিটিভি সিস্টেমের মতো কাজ করে, যা দূর থেকে সিগন্যালের গতিবিধি লক্ষ্য করে। এটা শুধু দেখে যে সিগন্যালটা আসছে তার কতটা রিফ্লেক্ট হয়ে ফিরে গেল আর কতটা অন্য পোর্টের দিকে বেরিয়ে গেল। এতে সার্কিটের স্বাভাবিক কাজকর্মে কোনো অসুবিধাই হয় না। আচ্ছা, এই এসআই যে লেখাটা দেখে প্রথম একটু জটিল লাগতে পারে, কিন্তু ব্যাপারটা খুব সোজা। ভাবুন, দ্বিতীয় সংখ্যা যে হল ইনপুট পোর্ট, মানে যেখান থেকে সিগন্যাল ঢুকছে, আর প্রথম সংখ্যা আই হল আউটপুট পোর্ট, মানে যেখানে আমরা সিগন্যাল মাপছি। তাহলে S21 মানে কি? সিগন্যাল পোর্ট 1 দিয়ে ঢুকে পোর্ট 2 এ পৌঁছাচ্ছে। আর S11 মানে সিগন্যাল পোর্ট 1 এ এসেই আবার পোর্ট 1 এই ফিরে যাচ্ছে, মানে রিফ্লেকশন।
সহজে মনে রাখার জন্য ভাবুন এস আউট ইন, অর্থাৎ এসআইজে মানে হল পোর্ট আইতে আউটপুট, যখন ইনপুট দেওয়া হয়েছে পোর্ট জেতে। তো এখন যেহেতু আমরা এর ভাষাটা বুঝে গেছি, চলুন দেখি বাস্তবে এটা কিভাবে কাজ করে। এস প্যারামিটারের আইডিয়াটাকে আরও মজবুত করার জন্য চলুন একটা খুব চেনা উদাহরণ দেখে নিই। ভাবুন একটা দুর্গাপূজার প্যান্ডেলের কথা। সেখানে গেটে একজন বাউন্সার দাঁড়িয়ে থাকে, তাই না? একটা ফিল্টারের কাজও অনেকটা ওরকমই। S11 মানে রিফ্লেকশন হলো সেই বাউন্সার যে ভুল ফ্রিকোয়েন্সির সিগন্যালকে গেট থেকেই ফিরিয়ে দেয়। আর S21 মানে ট্রান্সমিশন হলো সেই বাউন্সার যে সঠিক ফ্রিকোয়েন্সির সিগন্যালকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যখন ফিল্টারটা সিগন্যালকে যেতে দিচ্ছে মানে পাস ব্যান্ডে, তখন S11 বা রিফ্লেকশন প্রায় 0 আর S21 বা ট্রান্সমিশন প্রায় 1। তার মানে সিগন্যাল প্রায় পুরোটাই পাস করে যাচ্ছে। আর যখন সিগন্যালকে আটকাচ্ছে মানে স্টপ ব্যান্ডে, তখন ঠিক তার উল্টোটা ঘটছে। ভাবুন, শুধু এই দুটো সংখ্যাই একটা ফিল্টারের পুরো চরিত্রটা বলে দিচ্ছে। তাহলে এই যে আমরা জটিল ফিল্ড থেকে শুরু করে সহজ এস প্যারামিটার পর্যন্ত এলাম, এই পুরো যাত্রাটা আমাদের কি শেখালো? এতক্ষণ ধরে আমরা যা কিছু আলোচনা করলাম সেটা কিন্তু শুধু বইয়ের থিওরি নয়, এটা হলো আধুনিক টেকনোলজির একেবারে গোড়ার কথা, তার ভাষা। একবার ছোট্ট করে মনে করে নিই আমাদের সিগন্যালের যাত্রাপথটা। আমরা শুরু করেছিলাম জটিল ফিল্ড দিয়ে, সেখান থেকে এলাম ইকুইভ্যালেন্ট ভোল্টেজে, তারপর পুরনো টোল বুথের সমস্যা পেরিয়ে পৌঁছালাম স্মার্ট সিসিটিভি বা এস প্যারামিটারে, আর শেষে দেখলাম এর বাস্তব প্রয়োগ। এই ছিল আমাদের সিগন্যালের পুরো জার্নি। এই কথাটা খুব সত্যি। এর মানে হলো এস প্যারামিটারের মতো এই গাণিতিক টুলগুলো ছাড়া আজকে দিনের 5G নেটওয়ার্ক বা স্যাটেলাইট সিস্টেম এসব কিছুই বানানো যেত না। এগুলো শুধু থিওরি নয়, এগুলোই হলো আসল ইঞ্জিনিয়ারিং। তার মানে যখন এই এস প্যারামিটার শেখা হচ্ছে, তখন শুধু একটা থিওরি পড়া হচ্ছে না, ভবিষ্যতের টেকনোলজি তৈরির ভাষা শেখা হচ্ছে। 5G, স্যাটেলাইট কমিউনিকেশন, আইওটি, এই সব কিছুর মূলে কিন্তু এই কনসেপ্টগুলোই আছে। এই জ্ঞানটা অর্জন করা মানে শুধু পরীক্ষা পাশ করা নয়, এর মানে হলো আগামী দিনের প্রযুক্তি তৈরির ভিত্তিটা মজবুত করা। কিন্তু এখানেই তো শেষ নয়। টেকনোলজি রোজ এগোচ্ছে, সিগন্যালও আরও ফাস্ট হচ্ছে, ডিভাইস আরও ছোট হচ্ছে। আজকের এস প্যারামিটার হয়তো ভবিষ্যতের জন্য যথেষ্ট হবে না। তাই আসল প্রশ্নটা হলো, এরপর কি? এই ক্রমবর্ধমান জটিলতাকে সামলানোর জন্য নতুন কি ট্রাফিক নিয়ম বা নতুন কি প্যারামিটার আবিষ্কার করতে হবে? এর উত্তরটা হয়তো আপনাদের মধ্যেই কেউ একজন খুঁজে বের করবেন।